বাবা মাকে ছেড়ে চলে যেতে হবে ভেবে ফুপিয়ে উঠল 28 বছরের শুভ্রতা। বাচ্চাদের মেয়ে নাক টেনে টেনে চোখের পানি ফেলতে লাগলো। চোখের পাতা তীর তীর করে কাঁপছে তার। শ্বাস নিতে কষ্ট হয়, হাঁ করে করে শ্বাস নিতে লাগলো সে। মেয়ের এমন অবস্থা দেখে আর নিজেকে সামনে রাখতে পারলেন না মিসেস মিতা। মুখে আঁচল চেপে চোখের পানি ফেলতে থাকেন উনিও। রফিক সাহেবের মনের অবস্থাও ভালো নয়। কাঁদতে পারছে না ঠিকই, তবে চোখ জোড়া টকটকে লাল বর্ণ ধারণ করেছে ওনার। কান্না গিলে ফেলার চেষ্টা করছেন যে। এই মুহূর্তে ভেঙে পড়লে মোটেও চলবে না ভেবেই নিজেকে সামলে নেন রফিক সাহেব। উনি ভেঙে পড়ে শুভ্রতাকে সাহস দিবে কে? ধীর পায়ে শুভ্রতার নিকট এগিয়ে এসে তার অপপাশে বসলেন রফিক সাহেব। শুভ্রতার মাথায় হাত রাখতেই করুণ চোখে বাবার পানে চাইল শুভ্রতা। রফিক সাহেবকে জাপটে জড়িয়ে ধরে বুকে মুখ গুজে কাঁদতে লাগলো সে। রফিক সাহেব মেয়ের মাথার পরম মমতার সহিত হাত বুলিয়ে ধীরে ধীরে স্বরে বললেন, এমন করে না মা, এভাবে কাঁদে না। তুই কাঁদলে আমাদের কষ্ট হচ্ছে, বুঝতে পারিস না? আর আজ এত সুন্দর শুভ একটা দিন। আজ আমার শুভ্রতার বিয়ের দিন, আর সেই বিয়ের দিনে এভাবে কাঁদলে মানায়? তোর চোখে জল আমি সহ্য করতে পারি না, জানিস না? ভালো মা আমার, কাঁদে না আর। কাজী সাহেব কবুল বলতে বলেছেন মা, আর অপেক্ষা করাস না। রফিক সাহেব থামতে শুভ্রতার হাত আঁকড়ে ধরেন মিসেস মিতা। বাবার বুক থেকে মুখ তুলে মায়ের পানে চাইল শুভ্রতা। মিসেস মিতা হাসার চেষ্টা করলেন। চোখের ইশারায় শুভ্রতাকে কবুল বলতে বললেন। কবুল বলার চেষ্টা করল শুভ্রতা, কিন্তু কি আশ্চর্য, তার গলা যেন কেউ চেপে ধরেছে। কণ্ঠস্বর যেন কাজ করা বন্ধ করে দিয়েছে। শুভ্রতা চেষ্টা করল, বহু চেষ্টার পর সফল হলো সে। কাপা কাপা স্বরে আটকে আটকে 3বার কবুল বলল। এরপর রেজিস্ট্রি পেপারে সাইন করার পালা আসলো। সুব্রতা আরও এক দফা আশ্চর্য হলো, তার হাত চলছে না, অকেজো হয়ে গেছে যেন। শেষমেশ বহু কষ্টে কোনো মতে হাত চালিয়ে রেজিস্ট্রি পেপারে সাইন করল সে। সবাই সমস্বরে আলহামদুলিল্লাহ বলে দোয়া করল। অতপর রুম ছেড়ে বেরিয়ে গেল সে। সুব্রতার কাছে বসে থাকলে কেবল মিসেস মিতা। সবাই যেতেই মায়ের বুকে মুখ লুকালো সুব্রতা। প্রাণ ভরে মায়ের শরীরের ঘ্রাণ নিতে লাগলো। একটু পর এই মানুষটাকে ছেড়ে যেতে হবে ভেবে নিঃশব্দে অশ্রু ঝরাতে লাগলো সে। মেয়েকে বুকে আঁকড়ে ধরে চোখের পানি ফেলতে লাগলেন মিসেস মিতাও। ড্রয়িং রুমে বসে আছে নিবরাজ। আজ বেশ সিম্পল শুভ্র রঙের একটা কোটিওয়ালা পাঞ্জাবি পরেছে সে। তবে এতেই তাকে যথেষ্ট সুদর্শন লাগছে। কিছু মেয়েদের নজরই সরছে না তার উপর থেকে, যদিও সে এখন অন্য কারোর সম্পদ। কিছুক্ষণ পূর্বেই সকলের উপস্থিতিতে ধর্ম এবং আইন মোতাবেক সমস্ত নিয়মকানুন মেনে শুভ্রতাকে নিজের স্ত্রী রূপে গ্রহণ করেছে নিবরাজ। এরপর থেকে তার চোখ জোড়া কেবল খুঁজে চলেছে একজনকে। কাউকে দেখার তৃষ্ণায় তৃষ্ণার্ত হয়ে উঠেছে সে। তবে এই অপেক্ষাও যেন মধুর প্রশান্তির মনে হচ্ছে নিবরাজের। কেমন একটা উত্তেজনা টের পাচ্ছে সে নিজের মধ্যে। সে এক অন্যরকম অনুভূতি। অবশেষে নিবরাজের অপেক্ষার অবসান ঘটিয়ে বসার ঘরে আগমন ঘটল সেই কাঙ্ক্ষিত ব্যক্তির, ইনশিয়াতুল শুভ্রতা, তার স্ত্রী শুভ্রতা, যাকে কিছু মুহূর্তে পূর্বে সারা জীবনের জন্য নিজের করে নিয়েছে সে। নিবরাজের ঠিক পাশে শুভ্রতাকে বসালেন মিসেস মিতা। কাউকে তোয়াক্কা না করে পূর্ণ দৃষ্টিতে শুভ্রতার বাড়ি চাইল নিবরাজ। তার দৃষ্টি আটকে গেল শুভ্রতার মাঝে। কি অসম্ভব সুন্দরী না লাগছে মেয়েটাকে। মুগ্ধ হয়ে অপলক তাকিয়ে থাকলো সে। শুভ্রতার ভেজা পাপড়ি এবং সরু নাকের ডগা লাল হয়ে থাকতে দেখে থমকাল নিবরাজ। ধীর এবং কোমল স্বরে শুধালো, আপনি কেঁদেছেন শুভ্রতা? ছলছল চোখে নিবরাজের ওপর দৃষ্টি স্থাপন করল শুভ্রতা। কান্নার কথা শুনে পুনরায় কান্না পেল তার। ঠোঁট কামড়ে ধরে ঘন ঘন চোখের পলক ফেলতে লাগলো সে। অবস্থা বেগতিক দেখে নিবরাজ পুনরায় বলে উঠল, একদম কাঁদবেন না, কাজল অলরেডি ছড়িয়ে গিয়েছে, আর খানিকটা ছড়ালে আপনাকে একবার পেতনি লাগবে। পরে সবাই আমাকে দেখলে বলবে, ওই যে দেখো পেতনির জামাই চায়, সেটা তো আমি হতে দিতে পারি না। নিবরাজের কথায় মুখ খানিকটা হা হয়ে গেল শুভ্রতার। কান্না ভুলে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল সে। মনে মনে হাসলেও নিবরাজ। শুভ্রতাকে আরো অবাক করে দিয়েই পকেট থেকে রুমাল বের করে বলল, প্রিপারেশন নিচ্ছি, আপনি কাঁদলে কাজল ল্যাপটপে, আর আমি সাথে সাথে ঠিক করে দিব, যাতে কেউ আমাকে পেতনির জামাই না বলতে পারে। চোখ বড় বড় করে তাকালো শুভ্রতা।
থতমত খেয়ে সামান্য দূরে সরে বসল। মনে মনে নিবরাজকে নির্লজ্জ বলতে ভুলল না। ভাবল, লোকটার কি লজ্জা নেই না কি এত মানুষের সামনে? শুভ্রতার ভাবনা সম্পূর্ণ হওয়ার সুযোগ দিল না নিবরাজ। দূরত্ব গুছিয়ে তার দিকে চেপে বসল। শুভ্রতা আর নয়নে তাকাতেই ফিসফিসিয়ে বলল, আমাকে যতটা ভদ্র বলে মনে করেছেন, আমি কিন্তু ততটা ভদ্র নই, একটু নির্লজ্জই বটে। ওসব মানুষরা যে আমি তোয়াক্কা করি না। এই মুহূর্তে আমার গুরু দায়িত্ব হলো আমার বউকে পেত্তি লাগার হাত থেকে রক্ষা করা। আমার বউ, এই দুটো শব্দ শ্রবণ হওয়া মাত্রই কেমন যেন অদ্ভুত অনুভূতি হলো শুভ্রতার। সাথে সাথেই দৃষ্টি অন্যত্র সরালো সে। নিবরাজ যে তাকে হাসানোর জন্য, তার মুড ঠিক করার জন্য এসব বলছে তা বেশ বুঝতে পারল। তার অধর জোরে উকি দিল সামান্য মিষ্টি হাসি। মুখ অন্যদিকে ঘুরিয়ে নিল সে, যাতে নিবরাজ তার হাসিটুকু দেখতে না পায়। তবে অন্য একজনের নজরে ঠিকই পড়ে গেল এই দৃশ্য। মানুষটার সাথে সাথে অসম্ভব সুন্দর এই মুহূর্ত ক্যামেরাবন্দি করে নিল। একে একে প্রতিবেশী সবাই আসলো শুভ্রতার বরকে দেখতে, যারা ধরিয়ে নিয়েছিল শুভ্রতার আর বিয়ে হবে না, আর হলেও ভালো ছেলে পাবে না তারা। অবাক নয়নে নিবরাজকে দেখল। নিবরাজকে দেখে তার সম্পর্কে জেনে কেউ কেউ শুভ্রতার ভাগ্যের প্রশংসা করলো, তা কেউ কেউ ভেতরে ভেতরে হিংসায় জ্বলে মরল। বিকেল গড়িয়ে সাজ নেমে এসেছে প্রায়। আকাশ রক্তিম বর্ণ ধারণ করেছে। ল্যাম্পপোস্ট এবং সাজের রক্তিম আভায় রাস্তা ঝলমল করছে। সারাদিন মুক্ত হয়ে উড়ে বেড়ানো পাখিগুলো নীড়ে ফিরে যাচ্ছে। গাড়িতে বসে সেসবই দেখে চলেছে শুভ্রতা। এসব দেখে নিজের মনকে শান্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে সে, কিন্তু চোখের জ্বালা আজ থামার নাম নিচ্ছে না। এক নাগাড়ে ঝরেই চলেছে। বিদায় বেলায় বাবা মায়ের সেই করুণ অশ্রু ভেজা মুখশ্রী বারংবার চোখের সামনে ভেসে উঠছে তার। তাদের সেই করুণ অবস্থায় ছেড়ে চলে এসেছে সে। ভাবতেই বুকে তীব্র যন্ত্রণা হচ্ছে শুভ্রতার। গাড়ি ড্রাইভ করার ফাঁকে ফাঁকে আর্নয়নে নিজের সদ্য বিবাহিতা স্ত্রীকে দেখে চলেছে নিবরাজ। শুভ্রতার চোখে এখনো জল বিদ্যমান দেখে দীর্ঘশ্বাস ফেলল সে। নিজে দাঁড়িয়ে থেকে ছোট দুই বোনের বিয়ে দিয়েছে নিবরাজ, তাই শুভ্রতার মনের অবস্থা এই মুহূর্তে কেমন তা কিছুটা হলেও বুঝতে পারছে সে। অবশেষে 1.5 ঘন্টা বাদে নিজের নতুন ঠিকানায় পৌঁছালো শুভ্রতা। নিবরাজ জায়গা মতো গাড়ি পার্ক করে নরম চোখে চাইল শুভ্রতার পানে। শুভ্রতাকে অন্যমনস্ক হয়ে থাকতে দেখে আলতো স্বরে ডেকে উঠল, শুভ্রতা। অন্যমনস্ক হয়ে থাকা শুভ্রতা ঈষৎ কেঁপে উঠল। খেয়াল করলো তারা পৌঁছে গিয়েছে। এতক্ষণ অন্য ধ্যানে থাকলেও এখন কিছুটা অস্বস্তি হতে লাগলো শুভ্রতার। লোকটার সামনে কি কান্নাকাটি যায় না কেঁদেছে সে। শুভ্রতার অস্বস্তি হচ্ছে তা হয়তো বুঝতে পারে নিবরাজ। বলে উঠল, দেখি মুখটা দেখি ফেরান তো। শুভ্রতা। না চাইতেও বাধ্য মেয়ের মতো নিবরাজের দিকে মুখ ফেরালো শুভ্রতা। কয়েক সেকেন্ড শুভ্রতার রক্তিম বর্ণ ধারণ করা মুখশ্রী ফুলে ওঠা দু চোখের দিকে চেয়ে রইল নিবরাজ। অতঃপর পাঞ্জাবির পকেট থেকে নিজের শুভ্র রুমাল বের করে আলতো হাতে শুভ্রতার চোখের জল মুছিয়ে দিল। নিবরাজের এমন কর্মকাণ্ডে চমকালো শুভ্রতা। তার হৃদয়ে যেন ঝড় তুলল নিবরাজের আলতো স্পর্শ। অস্থির নয়নে নিবরাজের চোখ বরাবর চাইল সে। পরে চোখাচোখি হলো দুজনের। নিবরাজ শুভ্রতার চোখে চোখ রেখেই কোমল স্বরে বলল, আর কাঁদবেন না শুভ্রতা। শুনতে অদ্ভুত লাগতে পারে, তবে এটাই সত্য। আপনার চোখের জল আমার বক্ষে কেমন যেন জ্বালা সৃষ্টি করছে। দয়া করে আমার বক্ষে জ্বালা সৃষ্টির কারণ হবেন না। অতঃপর নীরবতা। নিবরাজের কোমল স্বরে বলা কথাটুকু কেমন যেন থমকে দিল শুভ্রতাকে। সে চেয়েও নিজের নজর সরাতে পারল না নিবরাজের ওপর থেকে। শুভ্রতাকে এক দৃষ্টি তাকিয়ে থাকতে দেখে সামান্য হাসল নিবরাজ। শুভ্রতা মনোযোগ সহকারে দেখল সেই হাসিটুকু। তার কাছে মনে হলো নিবরাজের চোখ দুটো যেন হাসছে। হুট করে শুভ্রতার দিকে খানিকটা ঝুঁকল নিবরাজ। দ্রুত নজর অন্যত্র সরালো শুভ্রতা। শ্বাস আটকে নিজের সিটের সাথে একেবারে সেটে বসল সে। নিবরাজ এতটা কাছে আসার মুহূর্তেই হৃদস্পন্দন বৃদ্ধি পেল তার। অধর কামড়ে এদিক ওদিক তাকিয়ে চিন্তা করতে লাগলো নিবরাজ ঠিক কি করতে চাইছে। এতক্ষণ নিবরাজ নিজের কাজ সেরে ফেলল। শুভ্রতার সিট বেল্ট খুলে গাড়ি থেকে সরিয়ে বেরিয়ে গেল সে। স্বস্তির নিঃশ্বাস ফেলল শুভ্রতা। সামনে খেয়াল করতেই সে দেখতে পেল বাহিরে লিফটের কাছে তার 2 ননদ অপেক্ষা করছে। বাকিরা হয়তো উপরে চলে গিয়েছে। নিবরাজ তাদের কিছু একটা বলে মিনিট 2 পরেই ফিরে এলো। শুভ্রতার সাইডের ডোর খুলে দিল সে। শুভ্রতার দিকে নিজের একটি হাত বাড়িয়ে দিয়ে কণ্ঠে কোমল কিন্তু
দৃঢ়ভাব বজায় রেখে বলল, আপনার জীবনের কালো অধ্যায়ের সমস্ত স্মৃতিগুলোকে পেছনে ফেলে বিশ্বাসের সাথে হাতটি ধরুন শুভ্রতা। কথা দিচ্ছে জীবন থাকতে আপনার বিশ্বাসের অমর্যাদা হবে না। মিনিট দুয়েক নিবরাসের মুখখানে তাকিয়ে থেকে তার বাড়িয়ে দেওয়া হাতটি ধরল শুভ্রতা। জীবনে আরও একবার কাউকে বিশ্বাস করেছে সে। আগেরবার ভুল মানুষকে বিশ্বাস করি বাজেভাবে ঠকে গেছে শুভ্রতা, কিন্তু এবার হয়তো মানুষটা সঠিক, সে হয়তো তার বিশ্বাস ভাঙবে না। নিবরাজের হাত ধরেই গাড়ি থেকে নামলো শুভ্রতা। সে ভেবেছিল নিবরাজ হয়তো হাত ছেড়ে দিবে, কারণ তার বোনেরা সামনে আছে, কিন্তু না, সে হাত না ছেড়েই আলতোভাবে আঙুলের ভাঁজে আঙুল গড়িয়ে শুভ্রতার কোমল হাত নিজের মুঠোয় পুড়ে নিল। শুভ্রতার হৃদয় আরও খানিকটা নাড়িয়ে দিয়ে বলল, আমার রাজ্যে আপনাকে স্বাগত জানাই শুভ্রতা। অজস্র ফুল এবং ক্যান্ডেল দ্বারা সজ্জিত কক্ষে চুপটি করে বসে আছে শুভ্রতা। সময় এখন রাত 10টা 10। নিবরাসের বাড়িতে আসার পর থেকেই অনেক লম্বা সময় সোফার ঘরে বসে থাকতে হয়েছে শুভ্রতার। প্রতিবেশী সহ নিবরাসের পরিচিত আরও অনেকে এসেছিল নতুন বউকে দেখতে, তাই সেখানেই কয়েক ঘন্টা বসেছিল শুভ্রতা। কিছুক্ষণ পূর্বেই শুভ্রতার দুই ননদ নীলিমা এবং মুনিয়া তাকে অন্য রুমে নিয়ে গিয়ে ফ্রেশ হওয়ার সুযোগ করে দেয়। ফ্রেশ হওয়ার পর তাকে বেশ সুন্দর হালকা পাতা লাল টকটকে একটা শাড়ি পরিয়ে দেয় নীলিমা। এই ফাঁকে শুভ্রতাকে রাতের খাবার খাইয়ে দিয়েছে মুনিয়া। যদিও খুব বেশি খেতে পারেনি শুভ্রতা, নতুন জায়গা নতুন মানুষজন, কিছুটা অস্বস্তি হচ্ছিল তার। খাবার খাওয়ানো শেষ হলে শুভ্রতাকে কিছুটা সাজিয়েও দেয় নীলিমা। অতঃপর তাকে রেখে যায় নিবরাসের রুমে। বেশ কিছুক্ষণ যাবৎ নিবরাসের রুম, যা এখন শুভ্রতারও, সেখানে একা একাই বসে আছে শুভ্রতা। ফুলের ঘ্রাণে ম ম করছে রুমটা। ক্যান্ডেলের লালচে আলোয় আলোকিত হয়ে আছে সম্পূর্ণ রুম। পরিবেশটা মন্দ লাগছে না শুভ্রতার, তবে কিছুটা ভীতি অস্বস্তি কাজ করছে ভেতর ভেতর। নিবরাস সম্পর্কে সে খুব বেশি একটা জানে না, সেভাবে পরিচিত হওয়ার সুযোগ হয়নি তাদের। আর এই একেবারেই অপরিচিত থেকে স্বল্প পরিচিত হওয়া মানুষটাই এখন তার সারা জীবনের সঙ্গী। নিবরাসের সাথে রুম প্লাস বেড দুটোই শেয়ার করতে হবে ভেবে বুক ধরফর করছে শুভ্রতার। নিবরাস যদি এসেই স্বামীর অধিকার ফলায়, তারা তো এখন বিবাহিত, নিবরাস তার অধিকার চাইতেই পারে, তখন কি করবে সে? নিজেকে মানিয়ে নিতে পারবে কি? এসব ভেবে আরও বেশি নার্ভাস ফিল করতে লাগলো শুভ্রতা। এসির মধ্যে থাকা সত্ত্বেও কপালে বিন্দু বিন্দু ঘাম জমল তার। চেহারায় ভীতির ছাপ স্পষ্ট হয়ে উঠল। এরই মাঝে দরজা খোলার শব্দ পেল শুভ্রতা। পরক্ষণেই দরজা বন্ধ করল কেউ। শুভ্রতা বুঝে গেল মানুষটা নিবরাস ছাড়া আর কেউ নয়। খানিকটাই নড়ে চড়ে বসল সে, দৃষ্টি নত হলো। হৃদস্পন্দন স্বাভাবিকের তুলনায় বহুগুণে বৃদ্ধি পেল। এক নাগারে শাড়ির আঁচল হাতের মধ্য দিয়ে মোচড়াতে লাগলো শুভ্রতা। নার্ভাসনেস কমানোর আশায় আখিজোড়া বন্ধ করেই জোরে জোরে শ্বাস নিতে লাগলো। আসসালামু আলাইকুম। গম্ভীর আকর্ষণীয় পুরুষালী কণ্ঠে সালাম শোনা মাত্রই চোখ খুলল শুভ্রতা। পিটপিট করে চাইল সামনে দাঁড়ানো সুদর্শন পুরুষের পানে। মৃদুস্বরে সালামের জবাব দিল সে। নিবরাজ বসল শুভ্রতার ঠিক সামনে। শুভ্রতার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকানো মাত্রই কপাল কুঁচকে গেল নিবরাসের। সে খানিকটা অস্থির কণ্ঠে শুধালো, আইয়ো ওকে শুভ্রতা, ঠিক আছেন আপনি? এসি চলছে, তবু তো ঘামাচ্ছেন কেন? নিবরাস প্রশ্ন করার গলা শুকিয়ে গেল শুভ্রতার। কাচুমাচু করতে লাগলো সে। ভাবতে লাগলো কি জবাব দেবে নিবরাসের প্রশ্নে। উল্টেপাল্টা চিন্তা ভাবনা করে এত ঘামাচ্ছে সে, এটা বলবে? যদিও শুভ্রতার জবাবের অপেক্ষা করল না নিবরাস। শুভ্রতার মুখখানা এবং অদ্ভুত আচরণ দেখে কিছু একটা আন্দাজ করলো। বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো সে। এসির রিমোট খুঁজে আরও খানিকটা কমিয়ে দিল। অতপর বেডসাইড টেবিলের ওপর রাখা টিস্যু বক্স থেকে কয়েকটা টিস্যু এবং এক গ্লাস পানি নিয়ে আসলো নিবরাস। শুভ্রতার দিকে পানির গ্লাসটা বাড়িয়ে দেওয়া মাত্রই গ্লাস নিয়ে ঠকঠক করে সবটুকু পানি পান করলো শুভ্রতা। অতপর স্বস্তির নিঃশ্বাস ফেলল, যদিও সেই স্বস্তি খুব বেশি সময় স্থায়ী হলো না। গ্লাস পাশে রাখতেই মুখে আলতো স্পর্শ অনুভব করলো সে। এক মুহূর্তের জন্য ভরকালো শুভ্রতা। থতমত খেয়ে তাকালো নিবরাসের মুখ পানে। নিবরাসের মুখটা বেশ সিরিয়াস হয়ে আছে। মনোযোগ সহকারে শুভ্রতার মুখশ্রীর বিন্দু বিন্দু ঘাম টিস্যু ধারা আলতোভাবে মুছে দিচ্ছে সে। নিবরাসের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল শুভ্রতা। চেয়েও নিজের নজর ফেরাতে পারল না। অদ্ভুতভাবে তার মনের মধ্যে জমা ভীতিগুলো কোথাও যেন হারিয়ে গেল। চোখে মুখে ফুটে উঠল কেবল মুগ্ধতা।
মুগ্ধ চোখে নিবরাজকে দেখতে লাগলো সে। এলোমেলো চুড়ে নিবরাজকে তার একটু বেশি সুদর্শন মনে হলো। চিকন ফ্রেমের চশমার মধ্যে রাখা দুটো চোখে কেমন একটা অস্থিরতা উপলব্ধি করলো সে। এই সামান্য বিষয়ে নিবরাজকে অস্থির হতে দেখে শুভ্রতার মাঝে অদ্ভুত ভালো লাগা কাজ করল। নিজের কাজ শেষ করে শুভ্রতার চোখে চোখ রাখল নিবরাজ। ক্যান্ডেলের লালচে আলোয় দেখল ডাগর ডাগর চোখে শুভ্রতা তার দিকেই তাকিয়ে আছে। নিবরাজ হাসল। ঘাড় কাত করে খানিকটা সময় নিজেই তাকিয়ে রইল শুভ্রতার মুখপানে। অতঃপর শুভ্রতার দিকে খানিকটা ঝুঁকল সে। শুভ্রতা মাথা পিছিয়ে নিয়ে চোখ বড় বড় করে তাকালো। নিবরাজ অধরে হাসি বজায় রেখে ধীর স্বরে বলল, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। যাকে চেয়েছিলাম তাকে পেয়ে গেছি। সে আজ আমার ঘরের রানী, আমার ব্যক্তিগত সম্পদ। আমার এই মহামূল্যবান সম্পদে কারণ নজর না লাগুক। নিবরাজের কণ্ঠে একরাশ মুগ্ধতা খুঁজে পেল শুভ্রতা। দৃষ্টি নত হলো তার। লাজেরা এসে ভিড় জমালো কপলে। পরিস্থিতি স্বাভাবিক করতে উঠে দাঁড়ালো নিবরাজ। গলা খাকারি দিয়ে শুধালো, অজু করেছেন শুভ্রতা? দৃষ্টি নত রেখে মাথা ঝাঁকালো শুভ্রতা। নিবরাজ শুভ্রতাকে জায়নামাজ দেখিয়ে বলল, তাহলে জায়নামাজ বিছিয়ে একটু অপেক্ষা করুন, আমি অজু করে আসছি। নিবরাজ অজু করতে গেলে ধীর পায়ে বিছানা থেকে নামলো শুভ্রতা। জায়নামাজ বিছিয়ে হিসাব খুঁজতে গিয়ে দেখলো তার লাগেজে এই রুমে নেই। অগত্যা বিছানায় গালে হাত দিয়ে বসে রইল সে। নিবরাজ অজু করে বেরিয়ে শুভ্রতাকে ওভাবে বসে থাকতে দেখে বলল, কি হচ্ছে শুভ্রতা, কোনো সমস্যা? শুভ্রতা গাল থেকে হাত নামিয়ে আমতা আমতা করে বলল, আসলে আমার নামাজ পড়ার হিসাব তো লাগেজে আছে, আর লাগেজ এই রুমে খুঁজে পাচ্ছি না। 3 পিস পরলে ওড়না দিয়ে নামাজ পড়তে পারতাম, কিন্তু নিবরাজ টাওয়ালে হাত মুখ মুছে পুনরায় চশমা চোখে নিল। অতঃপর শুভ্রতার নিকট এগিয়ে এসে তার হাত নিজের হাতের মুঠোয় পুরে বলল, আসুন আমার সাথে। শুভ্রতা হাঁটা ধরল নিবরাজের সাথে। ঘরের এক কোণে রাখা আলমারির সামনে নিয়ে গেল নিবরাজ শুভ্রতাকে। অতঃপর আলমারি খুলে বলল, এখানে আপনার প্রয়োজনীয় মোটামুটি সব জিনিসই আছে। কিছু বাদ গেলে আমাকে জানাবেন, আমি এনে দেব। আর আপনার লাগেজ হয়তো নীলিমার রুমে আছে, আগামীকাল সকালেও দিয়ে যাবে, সমস্যা নেই। আলমারি ভর্তি মেয়েরই জিনিসপত্র দেখে অবাক হলো শুভ্রতা। এসবের কিছুই তার বাড়ি থেকে আনা নয়, অর্থাৎ সব নিবরাজ কিনে ভর্তি করেছে। শুভ্রতার ভাবনা চিন্তার মাঝে একটা হিজাব খুঁজে বের করলো নিবরাজ। নিজ হাতে শুভ্রতাকে পরিয়ে দিল। তবে এবার কোনো রকম অস্বস্তি হলো না শুভ্রতার। নিবরাজের হিজাব পরানো শেষ হলে সে অবাক কণ্ঠে বলল, এত কিছু কেন কিনেছেন? আমার তো সব ছিলই। নিবরাজ হাসল। শুভ্রতার গাল আলতো করে টেনে দিয়ে বলল, আমার ড্রিম ছিল সামর্থ্য অনুযায়ী আমার ওয়াইফের জন্য আলমারি ভর্তি করব, তাই নিজের ড্রিম পূরণ করলাম। কথাটুকু বলে নিবরাজ পুনরায় তাড়া দিয়ে বলল, আসুন এবার নামাজটা আদায় করে নেই, বাকি যে প্রশ্ন করার তারা হয় নামাজ শেষ হলে করবেন। শুভ্রতার মাথা ঝাঁকালো। নামাজে দাঁড়ালো তারা দুজন। নামাজ শেষ করে তাদের নতুন জীবনের জন্য দোয়া করল নিবরাজ শুভ্রতা। আজ থেকে তাদের জীবনের নতুন এক অধ্যায়ের সূচনা হলো। হয়তো সেই অধ্যায় হবে সুখকর অথবা বেদনার। প্রকৃতপক্ষে সময় বলে দিবে সবটা। নিবরাজের রুমের সাথে লাগোয়া বারান্দার পাশাপাশি বসে আছে নিবরাজ শুভ্রতা। ক্যান্ডেলের লালচে আলোয় হালকা আলোকিত হয়ে আছে সম্পূর্ণ বারান্দা। বারান্দায় আসার সময় দুটো জ্বলন্ত ক্যান্ডেল সাথে করে নিয়ে এসেছে নিবরাজ। সেই ক্যান্ডেল দুটো বাতাসের সংস্পর্শে আসা মাত্রই নিভু নিভু করছে, আবার জ্বলে উঠছে। নিবরাজের এই ফ্ল্যাটটা বেশ উঁচুতে হওয়ায় এখানে বাতাসের পরিমাণটা একটু বেশি। কিছুক্ষণ পরপর ফুরফুরে বাতাস এসে গা ছুঁয়ে যাচ্ছে তাদের। বাতাসের সাথে ভেসে আসছে ফুলের মৃদু ঘ্রাণ। বারান্দায় বেশ কিছু গাছ আছে নিবরাজের, যদিও কি কি গাছ আছে তা এই স্বল্প আলোয় বুঝতে পারছে না শুভ্রতা, আর বোঝার চেষ্টাও করছে না। সে কেবল চুপচাপ পরিবেশটা উপভোগ করছে। বারান্দায় আসার পর থেকেই নিবরাজও চুপচাপ হয়ে আছে। নিবরাজের কথা মাথায় আসতেই আর নয়নে নিবরাজের পানে চাইল শুভ্রতা। সাথে সাথেই চোখাচোখি হলো দুইজনের, কারণ নিবরাজ শুভ্রতার দিকে তাকিয়েছিল। শুভ্রতার চোখে চোখ পড়া মাত্রই নিবরাজ পড়ে উঠল, আমার সাথে প্রেম করবেন শুভ্রতা? নিবরাজের এমন প্রশ্নে চমকালো শুভ্রতা। অবাক নয়নে নিবরাজের মুখের দিকে তাকিয়ে রইল। আশ্চর্যের বিষয় হলো নিবরাজের মুখ থেকে শুভ্রতার মনে হলো না যে নিবরাজ মজা করে প্রশ্নটা করেছে। বেশ সিরিয়াস ভঙ্গিতেই প্রশ্নটা করেছে সে।
শুভ্রতাকে গোল গোল চোখে তাকিয়ে থাকতে দেখে নিবরাজ তার দিকে আরো খানিকটা চেপে বসল। বলল, আমার বহুদিনের শখ বউয়ের সাথে প্রেম করার। ফাইনালি বউ তো হলো, এবার বউয়ের রাজি হওয়ার পালা। রাজি হয়ে গেলেই প্রেম করা শুরু করে দেব। তখন দেখবেন নিবরাজ আফসার হবে সেরার সেরা প্রেমিক পুরুষ। নিবরাজ কথা শেষ করে শুভ্রতার দিকে তাকিয়ে দেখলো এবার গোল গোল চোখে তাকানোর পাশাপাশি তার মুখটাও খানিকটা হা হয়ে আছে। শুভ্রতার এমন মুখভঙ্গি দেখে হাসি পেল নিবরাজের। মুখ অন্যদিকে ফিরিয়ে হাসল সে। অতঃপর গলা খাকারি দিয়ে আগের নাই সিরিয়াস কণ্ঠে বলল, আচ্ছা ঠিক আছে, আপনি সময় নিন, তারপর না হয় জানাবেন আমার সাথে প্রেম করতে ইচ্ছুক আছেন কিনা। শুভ্রতা শুধু মুখটা হা করে শুনেই গেল, কোনো কথা বের হলো না তার মুখ থেকে। নিবরাজ এবার প্রসঙ্গ পাল্টে বলল, তো কিছু বলুন এবার, অনেকে তো হলো, চুপচাপ বসে আছি আমরা। শুভ্রতা মিনমিনিয়ে শুধালো। কি বলবো? নিবরাজ জবাবে বলল, নিজের সম্পর্কে বলুন, যা ইচ্ছে বলুন। শুভ্রতা ফের পড়ে উঠল। আমার সম্পর্কে তো অনেক কিছুই জানা আপনার, আপনি বরং নিজের সম্পর্কে বলুন। নিবরাজ সামান্য হাসল, এক ভ্রু উঁচু করে ঠাট্টার ছলে বলল, আমার সম্পর্কে জানার ব্যাপারে বেশি ইন্টারেস্ট আছে দেখি আপনার। নিজের নজর অন্যত্র হটালো শুভ্রতা। অস্থির চিত্রে এদিক ওদিক তাকাতে লাগলো। নিবরাজ শুভ্রতার একটা হাত নিজের হাতের মাঝে নিয়ে শীতল কণ্ঠে বলল, রিল্যাক্স শুভ্রতা, এত নার্ভাস কেন হচ্ছেন? আমি তো মজা করছিলাম। অ্যান্ড আই এম ইউর হাজব্যান্ড নাও। আপনি জানতে চাইতেই পারেন আমার ব্যাপারে। বিয়ের আগে তো আমাদের সেভাবে টাইম স্পেন্ড করার বা একে অপরে জানার সুযোগ হয়নি। আপনার আমার ব্যাপারে সবকিছু জানার আগ্রহটা থাকা স্বাভাবিক। শুভ্রতা ঘন ঘন শ্বাস ফেলে তাকালো নিবরাজের দিকে। নিবরাজ কিছু সময় নীরব থাকার পর সামনে তাকিয়ে বলতে শুরু করলো, গ্রামের দরিদ্র এক পরিবারের জন্ম আমার, গ্রামেই বেড়ে ওঠা। আব্বা আমার প্রথম সন্তান আমি। আমার আব্বা পেশায় একজন কৃষক ছিলেন। এখন যদিও নিজে কাজ করেন না, তবে কৃষিকাজের সাথে জড়িয়ে আছেন। পড়াশোনার সাথে ওনার কখনো পরিচয় ঘটেনি, নিরক্ষর বলতে পারেন। আর আমার আম্মাও দরিদ্র পরিবারের সন্তান ছিলেন। তবে আমার আম্মা কয়েক ক্লাস পড়াশোনা করেছেন, এরপর আর পড়তে পারেননি অভাবের কারণে। আর আমার নানার ইচ্ছে ছিল না। ওনার এক কথা, মেয়ে মানুষেরা তো পড়তে নেই, মেয়ে মানুষ করবে সংসার। ছেলেরা যে তেমন পড়াশোনা করতো তাও কিন্তু নয়। আমাদের গ্রামের শিক্ষার হার একেবারেই কম ছিল তখন, কারণ গ্রামের প্রায় 90% মানুষ কৃষিকাজ করত। একে তো তারা ছিল দারিদ্র, তার উপর নিরক্ষর। শিক্ষার গুরুত্ব কতটুকু, শিক্ষা কি জিনিস তারা তা জানত না, বুঝতো না। দরিদ্র কৃষক পরিবারের সদস্যদের ধারণা ছিল সন্তান পড়াশোনা করিয়ে কি লাভ, মেয়েরা করবে সংসার আর ছেলেরা করবে কৃষিকাজ। কেবল ধনী পরিবারের ছেলেমেয়েরা পড়াশোনা করতে তখন। সে যাই হোক, এরপর আম্মা আব্বার বিয়ে হয়, জন্ম হয় আমার। ছেলেমেয়েরা পড়াশোনা করতে তখন। এক একে জন্ম হয় আমার 3 বোনের। ওদের সাথে আপনার অলরেডি পরিচয় হয়েছে। আমার পর মালিহা, তারপর মুনিয়া, তারপর নীলিমা। আমরা 4 ভাই বোন। আব্বা আমার আদরের 4 সন্তান। আম্মা যেহেতু কিছুদের পড়াশোনা করেছিলেন, তাই আম্মার মধ্যে কিছুটা হলেও শিক্ষার আলো ছিল। উনি ঠিক করেন আমাদের 4 ভাই বোনকে উচ্চশিক্ষায় শিক্ষিত করবেন। আব্বাও দ্বিমত করেননি। আমার আব্বাও ভীষণ বুঝদার এবং বিচক্ষণ একজন মানুষ। উনি চাননি আমরা ওনার মতো সারা জীবন কষ্ট করে কাটাই। যদিও টাকা পয়সা তেমন ছিল না আমাদের, কিন্তু সরকারি স্কুল কলেজ ছিল বলে রক্ষা হয়েছে। আব্বা আমার বড় সন্তান, 3 বোনের বড় ভাই হিসেবে আমার মধ্যে সবসময় কেমন একটা দায়িত্ববোধ কাজ করত। বুঝ হওয়ার পর থেকে সবসময় ভাবতাম জীবনে ভালো একটা পর্যায়ে যেতে হবে, 3 বোনের সুন্দর একটা ভবিষ্যৎ গড়ে দিতে হবে, তাদের ভালো জায়গায় বিয়ে দিতে হবে। আমার আব্বা আম্মার জন্য অনেক কিছু করতে হবে, সেভাবেই চেষ্টা চালাতে থাকি। রেজাল্ট ভালো ছিল বলে শিক্ষকদের কাছ থেকে অনেক সাহায্য সহযোগিতা পেতাম। কলেজ পর্যন্ত পড়াশোনা করলাম বাড়ি থেকে। কলেজ অবধি পড়াশোনা শেষ হওয়ার পর চলে আসলাম শহরে। উদ্দেশ্য একটাই, ভালো একটি বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন নিতে হবে। পরীক্ষা দিলাম, সুযোগ হলে ভালো বিশ্ববিদ্যালয়ে পড়ার। 2-1টা টিউশন খুঁজে নিলাম। সেই অর্থ দিয়ে নিজের থাকা খাওয়া এবং পড়াশোনা চলেছিল। কিন্তু এর চেয়ে কয়েকগুণ কঠিন দিন দেখা তখনও বাকি ছিল। থামলো নিবরাজ। শুভ্রতার দিকে তাকিয়ে দেখলো তার ডাগর ডাগর আঁখি দুটো উৎসুক হয়ে আছে পরবর্তীতে কি হলো তা জানার জন্য। নিবরাজকে থেমে যেতে দেখেই নড়ে চড়ে বসলো শুভ্রতা, ব্যাকুল স্বরে শুধালো, এরপর কি হলো? কেমন হয়েছিল তখন? বাতাসে শাড়ির আঁচল মাথা থেকে পড়ে গিয়েছে শুভ্রতার।
উন্মুক্ত কেশরাশি কিছুক্ষণ পরপরই দুলে দুলে উঠছে। মুখের ওপর ছোট ছোট চুলগুলো এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে। অন্য সময় হলে হয়তো শুভ্রতা নিজের চুলের উপর বিরক্তি প্রকাশ করত, কিন্তু এই মুহূর্তে তার সম্পূর্ণ মনোযোগ নিবরাসের ওপর। পরবর্তীতে কি হয়েছিল তা জানার জন্য ভীষণ আগ্রহী সে। শুভ্রতার এত আগ্রহ দেখে হাসল নিবরাস। অতঃপর দীর্ঘশ্বাস ফেলে পুনরায় বলতে শুরু করলো, হুট করে একদিন খবর পেলাম আব্বা ভীষণ অসুস্থ হয়ে পড়েছেন। সবকিছু ছেড়ে ছুটে গেলাম গ্রামে। ডাক্তার দেখানো হলো আব্বাকে, চিকিৎসা হলো, কিছুটা সুস্থ হলেন আব্বা। ডাক্তার জানিয়ে দিলেন আব্বা যেন এখন থেকে বেশি টেনশন না করেন, বেশি পরিশ্রমের কাজ না করেন। আব্বা করতেন কৃষি কাজ, আর সেটা তো আঁকা করে পরিশ্রমের। অসুস্থতার জন্য কাজে যাওয়া বন্ধ হলো আব্বার। সংসারে কঠিন অভাব নেমে আসলো। আমরা 3 বোন তখন ছোট, ওদের মুখের দিকে তাকানো যেত না। অভাব আমার সুন্দর ছোট বোনগুলোকে কাবু করে ফেলেছিল একেবারে। আমাদের সঞ্চয় ছিল না তেমন। কয়েকদিন যেতে টাকা ফুরিয়ে যাওয়ার অবস্থা হলো। আব্বার বসে থাকতে চাইলেন না, অসুস্থ শরীর নিয়ে কাজে যেতে চাইলেন। আমি বাধা দিলাম। সংসারের দায়িত্ব তুলে নিলাম নিজের কাঁধে। শহরে ফিরে আসলাম। টিউশনের পরিমাণ বাড়ালাম, কারণ আমার তখন অনার্স শেষ হয়নি। ভালো চাকরি পাওয়া সম্ভব নয়, তাই একমাত্র রাস্তা ছিল টিউশনে করা। ক্লাসের টাইমটা বাদে রাত 11টা অবধি টানা স্টুডেন্ট পড়াতাম। 2 বেলার বেশি 3 বেলা কখনো খাবার খেতাম না জানেন। সকালে খেয়ে বের হতাম, এরপর একেবারে রাতে ফিরতাম। ডাল ভাত মরিচ, বেশি হলে ডিম, সেগুলো ছিল আমার প্রতিদিনের খাবার। অন্যরা আমার সাথে বসে ভালোভাবে খাবার খেত, আমি তাদের খাবারের ঘ্রাণ নিতাম আর নিজের ডাল ভাতে মরিচ চলে খেতাম। কেবলমাত্র যখন ছুটিতে বাড়িতে যেতাম তখনই ভালো খাবার খাওয়ার সুযোগ হতো। আম্মার হাতে রান্না বান্না করা খাবার, বহুদিন পর ভালো খাবার, তাও আবার আম্মার হাতের রান্না। খেলে মনে হতো অমৃত খাচ্ছে। আরেকটা ইন্টারেস্টিং বিষয় বলি, আমার 2টো বিখ্যাত শার্ট ছিল না, ঠিক এখনো আছে আমার কাছে। ভীষণ যত্নে রেখেছি আমি ওই দুটোকে। ওই শার্ট দুটো আমাকে সেসব দিন মনে করায় যখন আমি অনেক স্ট্রাগল করেছি। শার্ট দুটো আমার কাছে তো বিশেষ কেন জানেন? কারণ ওই শার্ট দুটো আমি অনেক দীর্ঘ সময় যাবৎ পরেছি। ছিঁড়ে গেলে জোড়া তালি দিয়ে পড়েছে, কারণ তখন খুব বেশি প্রয়োজন ছাড়া নিজের পেছনে টাকা খরচ করতাম না আমি। সবসময় পরিবারের কথা মাথায় থাকতো। আব্বার ওষুধ, বোনদের পড়াশোনা, তাদের খাওয়া দাওয়ার কত খরচ ওদের কম না পড়ে যায়, সেটা দিন রাত চিন্তা করতাম। যাই হোক, ওই শার্ট দুটোর জন্য পরিচিত অনেকের কাছে সে সময় ছোট হয়েছে, অনেকের কাছে হয়েছে হাসির পাত্র। ওদের এমন ব্যবহারে তখন অনেক খারাপ লাগতো, কিন্তু এখন ভাবলে একটুও খারাপ লাগে না। মনে হয় দিনগুলো অদ্ভুত হলে দারুণ ছিল। তখন যদি এই ছোট্ট ছোট্ট কষ্টগুলো না করতাম তাহলে হয়তো আজ এই পজিশনে আসতে পারতাম না। এরপর আর কি, দিন যেতে লাগলো এভাবেই। আব্বা খানিকটা সুস্থ হওয়ার পর টুকটাক কাজ শুরু করলেন। আমি টিউশনে করে মাসে মাসে টাকা পাঠাতাম। মোটামুটি ভালোই চলতে সংসার এবং আমার বোনদের পড়াশোনা। দেখতে দেখতে অনার্স শেষ হলো। কিছু কোম্পানিতে চাকরির জন্য অ্যাপ্লাই করলাম। পছন্দের একটা কোম্পানিতে জুনিয়র অফিসার হিসেবে চাকরি হলো। বেতন ভালোই পেতাম। অভাব দূর হলো কিছুটা। আস্তে আস্তে সচ্ছলতা ফিরে আসলাম আমার পরিবারে। চাকরির পাশাপাশি মাস্টার্সের পড়াশোনাটাও চালিয়ে গেলাম। অতঃপর মাস্টার্সের পড়াশোনা শেষ হলে ওই একই প্রতিষ্ঠানে সিনিয়র অফিসার পোস্টে অ্যাপ্লাই করলাম। সিনিয়র অফিসারের পোস্টেও চান্স পেয়ে গেলাম, কারণ ততদিনে আমার এডুকেশনাল কোয়ালিফিকেশনের পাশাপাশি অভিজ্ঞতা হয়ে গিয়েছিল। আর বর্তমানে তো পুরো প্রতিষ্ঠানের দায়িত্ব আমার হাতে। স্যার অসুস্থ হচ্ছেন প্রায় 1 বছর। উনি অসুস্থ হওয়ার পর আমাকে পুরো প্রতিষ্ঠানের দেখাশোনার দায়িত্ব দিয়েছেন। এই 1 বছর যাবৎ পুরো প্রতিষ্ঠান আমিই দেখাশোনা করছি। আলহামদুলিল্লাহ, এখন অবধি স্যার কোনো কমপ্লেন করার সুযোগ পাননি। যদিও আমার স্যার এবং ম্যাম ভীষণ ভালো মনের মানুষ, আমাদের নিজেদের ছেলের মতো স্নেহ করেন, অনেক ভরসা করেন। স্যার সুস্থ থাকলে হয়তো ওনারা আসতেন বিয়েতে, ব্যাপার না। একদিন সময় করে আমি আপনাকে নিয়ে যাবো ওনাদের সাথে দেখা করাতে। আই হোপ ওনাদের সাথে পরিচিত হয়ে আপনার ভালো লাগবে, আর ওনারও ভীষণ খুশি হবেন। কথা শেষ করে হেসে শুভ্রতার মুখপানে চাইল নিবরাজ। অপলক নিবরাজের সেই হাস্য উজ্জ্বল মুখশ্রীর দিকে তাকিয়ে রইল শুভ্রতা। অবাক মনে ভাবল, যে মানুষটা আজ তার জন্য আলমারি ভর্তি করে কাপড় কিনে সাজিয়ে রেখেছে, সেই মানুষটা নাকি একসময় জোড়াতালি দেওয়া কাপড় পরে দিনাতিপাত করেছে। যে মানুষটার আজ গাড়ি আছে, বাড়ি আছে, দামি দামি খাবার কেনার সামর্থ্য আছে, সেই মানুষটা নাকি একসময় খেয়ে না খেয়ে দিন পার করত। মানুষের জীবন আসলে বড়ই অদ্ভুত। কত রকমের কঠিন পরিস্থিতির মধ্য দিয়েই না যেতে হয় কিছু মানুষকে, কতই না স্ট্রাগল করতে হয়।
কিন্তু সৎ উদ্দেশ্য এবং চেষ্টা থাকলে সফলতা হয়তো আসবেই, যেমন নিবরাসের জীবনে সফলতা এসেছে। আজ সবাই সফল নিবরাসকে চেনে, কিন্তু সে না জানালো হয়তো কেউ জানতেই পারবে না যে এই সফলতার পেছনে কতটা স্ট্রাগল এবং স্যাক্রিফাইসের গল্প রয়েছে। আসলে আমাদের প্রত্যেকের জীবনে কোনো না কোনো অলিখিত গল্প রয়েছে। যেমন শুভ্রতার জীবনের একটা গল্প আছে, নিবরাসের জীবনেরও ভিন্ন একটা গল্প আছে। শুভ্রতাকে অন্যমনস্ক হয়ে কিছু ভাবতে দেখে চুটকি বাজালো নিবরাস। চমকে তাকালো শুভ্রতা। নিবরাস হেসে বলল। কোথায় হারালেন? শুভ্রতা সামান্য হেসে জবাব দিল, কোথাও না। নিবরাস শুধালো। তারপর আর কিছু জানার ইচ্ছে আছে? আরো কিছু শুনতে চান? শুভ্রতা আগ্রহ প্রকাশ করে বলল। বলুন না। শুভ্রতার জবাবে কেমন যেন সহজ ভাব প্রকাশ পেল। আগের মতো অস্বস্তিবোধ প্রকাশ পেল না তার কণ্ঠে এবং আচরণে। নিবরাসের সাথে বেশ স্বাভাবিক স্বরে এখন কথা বলছে সে। নিবরাস শুভ্রতার আগ্রহ দেখে নিজের শৈশবকালের বিভিন্ন স্মরণীয় মুহূর্তগুলো বলতে লাগলো শুভ্রতাকে। এক পর্যায়ে কাঁধে ভার অনুভব হওয়ায় কথা বলা থামালো নিবরাস। তাকিয়ে দেখলো শুভ্রতা তার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে গিয়েছে। ততক্ষণে মোমবাতিও শেষ হয়ে গিয়েছে, কিন্তু চাঁদ যেন বারান্দার মুখোমুখি এসে উপস্থিত হয়েছে। চাঁদের সেই ফকফকে আলো শুভ্রতার মুখে এসে পড়ছে। সেই আলোয় গভীর দৃষ্টিতে শুভ্রতার মুখপানে চেয়ে রইল নিবরাস। শুভ্রতার মায়াবী মুখশ্রীতে নজর আটকে গেল তার। সে বিড়বিড়িয়ে পড়ে উঠল। আপনাকে ভীষণ মায়াবিনী শুভ্রতা। দেখুন না, আপনার মায়ায় কি বাজেভাবে আটকে গিয়েছে আমি। এই মায়া কখনো কাটবার নয়, আর আমি চাইও না এই মায়া কখনো কাটুক। আপনার চিরকাল আমার মায়াবিনীর শুভ্রকন্যা হয়েই থাকুন। কথা দিচ্ছে সারা জীবন আপনাকে যত্ন করে আগলে রাখবো। আলতো হাতে শুভ্রতার কপালে এলোমেলো হয়ে পড়ে থাকা চুলগুলো কানের পিছে গুজে দিল নিবরাস। অতঃপর অতি সন্তর্পণে কোলে নিল শুভ্রতাকে। কিন্তু শুভ্রতাকে কোলে তোলা মাত্রই ভ্রু কুঁচকে গেল নিবরাসের। শুভ্রতার মুখপানে আর নয়নে তাকিয়ে বিড়বিড়িয়ে বলল, এত হালকা, মনে হচ্ছে হাওয়ায় তুলেছে কোলে। এটা তো মেনে নেওয়া যাচ্ছে না। ব্যাপার না, এখন আপনি আমার দায়িত্বে আছেন। খাবারে অনিয়ম, নিজের অযত্ন কিভাবে করেন আগামীকাল থেকে দেখব। অথর বাকিয়ে হাসল নিবরাস। শুভ্রতাকে বেশ সাবধানতার সাথে বিছানায় শুয়ে নিজেও পাশে শুয়ে পড়ল। ড্রিম লাইটের মৃদু আলোয় শুভ্রতার দিকে তাকিয়ে রইল সে। কিছু সময় যেতেই এসির শীতল হাওয়া কাঁপিয়ে তুলল শুভ্রতাকে। ঘুমের মাঝে উষ্ণতার খোঁজ করতে লাগলো সে। এক পর্যায়ে নিবরাসের কাছ ঘেঁষে তাকে জড়িয়ে ধরল। নিবরাসের বুকে মুখ গুজে যেন শান্তি খুঁজে পেল শুভ্রতা। শুভ্রতার কাণ্ডে হাসল নিবরাস। অতঃপর শুভ্রতাকে এক হাতে জড়িয়ে গভীর তন্দ্রায় নিমজ্জিত হলো সেও। রাত 2টা। সোফার ঘরে বসে আছে রাজীব এবং তার মা মিসেস ফরিদা। অনেকটা সময় নীরব থাকার পর মিসেস ফরিদা বাস খায় গলায় ছেলেকে বলে উঠলেন, দেখেছিস তুই কেমন মেয়ে বিয়ে করেছিস? মেয়েটাকে তো কিছু বলিসই না। না বলে বলে এতবার বেড়েছে মেয়েটা। সেই বিকেলে বাড়ি থেকে বেরিয়েছে, আর এখন রাত 2টো, এখনও বাড়ি ফেরার কোনো নামই নেই। আজকে তুই এর একটা বিচার করবি, আমি কিচ্ছু জানি না। আজ কেন যেন রাজীবেরও প্রচণ্ড রাগ হচ্ছে প্রিয়ার উপর। প্রিয়াকে আজ মোটেও ছাড় দেবে না সে। তাই তো এত রাত অবধি জেগে অপেক্ষা করছে প্রিয়ার জন্য। আরও কিছু সময় বাদে গুনগুন করতে করতে হেলে দুলে বাড়ি ফিরল প্রিয়া। ক্লাবে আজ অনেক এনজয় করেছে সে। খানিকটা ড্রিঙ্কও করেছে, কিছুটা নেশাও হয়েছে বটে, তবে খুব বেশি নয়। নিজের কাছে থাকা চাবি দিয়েই দরজা খুলে বাড়ির ভেতরে প্রবেশ করলো সে। কিন্তু দরজা লাগিয়ে পেছনে ফিরে শাশুড়ি এবং রাজীবকে বসে থাকতে দেখে সোজা হয়ে দাঁড়ালো প্রিয়া। বুঝতে দিল না যে সে ড্রিঙ্ক করে এসেছে। প্রিয়াকে দেখা মাত্র মিসেস ফরিদা সোফা ছেড়ে দাঁড়িয়ে ছেলেকে উদ্দেশ্য করে বললেন, দেখ এসে গেছেন মহারানী, এবার বল কিছু। আমার বাড়িতে আমি এসব আর সহ্য করতে পারবো না। শাশুড়ির কথা কানে যাওয়া মাত্রই ভেতর ভেতর ফুঁসে উঠল প্রিয়া। কিছু বলতে চাইল, কিন্তু বলার পূর্বে রাজীব বেশ রাগী কণ্ঠে বলে উঠল, এসব তুমি কি শুরু করেছো প্রিয়া? তোমাকে কিছু বলছি না বলে তুমি এইসব করে বেড়াবে? কোনো বদ্ধবাড়ির বউ কি এত রাত অবধি বাড়ির বাইরে থাকে? প্রিয়া ভীষণ রেগে থাকলেও নিজেকে কোনো মতে সামনে নিল এই মুহূর্তে। রাজীবের কাছে গিয়ে বেশ ন্যাকা স্বরে বলল, বেবি তুমি তো জানোই আমি পার্টি করতে কত পছন্দ করি। আমার এক ফ্রেন্ড পার্টি রেখেছিল আজ,
আমি তো সময় মতো চলে আসতে চেয়েছিলাম, কিন্তু আমার ফ্রেন্ডরা রিকোয়েস্ট করলো যেন সেই অবধি থাকি। ওদের রিকোয়েস্ট ফেলতে পারলাম না, তাই থেকে যেতে হলো। এতে কি আমার কোনো দোষ আছে বলো? এখন কি আমি কারোর সাথে বন্ধুত্ব রাখতে পারবো না? ওদের সাথে মেলামেশা বন্ধ করে দিব? প্রিয়ার কথাটা কিছুটা মন গড়ল হয়তো রাজীবের, কিন্তু মন গড়ল না মিসেস ফরিদার। উনি তেজের সাথে বললেন, একদম এই প্রিয়ার কথায় গলে যাবি না। এই মেয়ে তোকে উল্টাপাল্টা পরিয়ে বাইরে নষ্টামি করে বেড়ায়। সময় থাকতে এরে শাসন কর, নাইলে পস্তাতে হবে। মিসেস ফরিদার কথায় রাগ তরতর করে বাড়ল প্রিয়া। সে সহ্য করতে না পেরে ফোঁস করতে করতে বলল, দেখেছো রাজীব, তোমার মা তোমার সামনে আমাকে কিভাবে অপমান করে কথা বলছে। তাহলে ভাবো, তুমি না থাকলে উনি আমার সাথে কেমন আচরণ করেন। আমি তো আগে থেকে এমন, সেটা তো তোমার বা তোমার মায়ের অজানা নয়। আমি সব সময় বিভিন্ন রকমের পার্টি অ্যাটেন্ড করেছি। আমার মম ড্যাড তো আমাকে কখনো কিছু বলেনি। আর তোমার মা তোমার সামনে দাঁড়িয়ে আমাকে নষ্টা মেয়ে বলল। তুমি কিছু বলবে না ওনাকে? সিরিয়াসলি, তোমাদের মেন্টালিটি এমন। আমার আফসোস হচ্ছে, আমি কেন আমার ড্যাডের কথা শুনলাম না। সেই দিন যদি ড্যাডের কথা শুনতাম, তাহলে আজ তোমাদের মতো লো মেন্টালিটির মানুষদের সাথে এক ঘরে থাকতে লাগতো না, যেখানে নাকি আমাকে পই পই করে হিসাব দিয়ে চলতে হবে। আমার কি কোনো স্বাধীনতা নেই নাকি? এমনই যদি চলতে থাকে রাজীব, তাহলে তোমাকে ছাড়তে আমি বাধ্য হব। প্রিয়ার থামতে মিসেস ফরিদা খেকিয়ে উঠে বলেন, ছাড়তে চাইলে ছেড়ে দাও। আমার ছেলে কে? তোমার মতো নষ্টা। মিসেস ফরিদা কথা শেষ করতে পারলেন না। তার পূর্বে রাজীব ওনাকে থামিয়ে দিয়ে ক্রুদ্ধ স্বরে বলে উঠল, জাস্ট শাট আপ আম্মু। তুমি আর একবারও প্রিয়াকে ইনসাল্ট করে কথা বলবে না। যদি ওকে আরেকবার ইনসাল্ট করো, তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। আর তোমার আমাদের হাজব্যান্ডের ওয়াইফের মাঝে কথা বলার দরকার কি, সেটাই তো আমি বুঝতে পারছি না। আমাদের ব্যাপার আমরা বুঝে নেব। তুমি তোমার ঘরে যাও। শাশুড়িকে তার ছেলের মাধ্যমে ইনসাল্ট হতে দেখে কিছুটা শান্তি পেল প্রিয়া। অথর বাকি হাসত সে। এর মাঝে রাজীব প্রিয়াকে উদ্দেশ্য করে বেশ কঠোর স্বরে বলল, শোনো প্রিয়া, তুমি এখন আমার স্ত্রী, এই বাড়ির বউ। তোমাকে সেসব মাথা রেখে চলাফেরা করতে হবে। আমার অসম্মান হয় এমন কিছু তুমি করবে না আশা রাখছি। আর কখনো যেন বাড়ি ফিরতে এত লেট না হয়। কথাগুলো বলে আর দাঁড়ালো না রাজীব, নিজের রুমে চলে গেল। প্রিয়াও একবার তার শাশুড়ির দিকে ক্রুদ্ধ দৃষ্টি নিক্ষেপ করে রুমের দিকে এগোলো। অসহায় মুখে সোফার রুমে বসে রইলেন কেবল মিসেস ফরিদা। মুখের উপর হাত রেখে বিছানায় শুয়ে আছে রাজীব। মনে মনে ভাবছে, শুভ্রতাকে ঠকিয়ে প্রিয়াকে বিয়ে করে সে কি ভুল করেছে। শুভ্রতাকে কখনো প্রয়োজন ছাড়া অন্য কোনো ছেলের সাথে কথা বলতে অবধি দেখেনি সে। মেয়েটা সময় পেলে শুধু তার সাথেই কথা বলতো। হাতটা অবধি সেভাবেই স্পর্শ করতে দিত না। বলতো বিয়ের পর তার হাতটা ধরবে আর কখনো ছাড়বে না। শুভ্রতাকে কখনো উশৃঙ্খলভাবে চলাফেরাও করতে দেখেনি রাজীব। অথচ প্রিয়া, সে সারাদিন পার্টি করে, হাজারো ছেলেদের ফিরে থাকে। পরক্ষণেই নিজের ভাবনা পরিবর্তন করে ফেলল রাজীব। নিজেকেই নিজে বুঝ দিল যে প্রিয়া মডার্ন মেয়ে, স্মার্ট মেয়ে। ও তো এসব একটু একটু করবেই। শুভ্রতার মতো লো ক্লাস ফ্যামিলি থেকে তো আর বিলং করে না সে। তার ক্লাসই আলাদা। শুভ্রতা তো একটা খ্যাত ছিল। আর কি এমন আছে শুভ্রতার? কিছুই নেই। অন্যদিকে প্রিয়ার সব কিছু আছে। রূপ, যৌবন, অর্থ, সম্পদ, কোনো কিছুর অভাব নেই। আর প্রিয়ার যা কিছু আছে সব তো কিছুদিনের মধ্যে তারই হবে। রাজীব নিজেকে নিজে বুঝ দিল ঠিকই, কিন্তু কেন যেন হাঁসফাঁস করতে লাগলো। নিজেকে বুঝ দেওয়া সত্ত্বেও প্রিয়ার চলাফেরা কেমন যেন মেনে নিতে পারছে না সে। তার ভালো লাগছে না প্রিয়ার এমন চলাফেরা। আর আজ শুভ্রতার কথা বড্ড মনে পড়ছে তার। চেয়েও শুভ্রতাকে মাথা থেকে বের করতে পারছে না সে। বেব, প্রিয়ার ডাকে মুখ থেকে হাত সরালো রাজীব। নাক মুখ কুচকে কিছু একটা বলতে চাইল, কিন্তু সামনে বেশ আবেদনময়ী পোশাকে প্রিয়াকে আবিষ্কার করলো সে। প্রিয়াকে এমন রূপে দেখে কিছু মুহূর্তের জন্য সবকিছু ভুলে গেল রাজীব। প্রিয়াকে নিজের কাছে টেনে নিল, ডুব দিল প্রিয়ার মাঝে। প্রিয়াও বাধা দিল না, সেও যেন এটাই চাইছিল। ভোরের আলো ফুটেছে কিছু সময় পূর্বে। ধীরে ধীরে সূর্যের আলোর তেজ বাড়তে লাগলো। জানালা ভেদ করে সেই তেজি আলো এসে পড়ল শুভ্রতার মুখমণ্ডলে।
ঘুমের মাঝে নড়ে চড়ে উঠল সে। আস্তে ধীরে চোখ মেলল। প্রথমে বুঝতে না পারলেও কয়েক সেকেন্ডের মাথাতেই নিজেকে কারোর শক্তপোক্ত বাহুবন্ধনে আবদ্ধ পেল শুভ্রতা। হক চকালো সে। মাথা উপরের দিকে তুলতেই নিবরাসের ঘুমন্ত মুখশ্রী নজর এলো তার। সাথে সাথে মনে পড়ে গেল রাতের কথা। সে তো নিবরাসের সাথে বারান্দায় ছিল, আর সেখানেই কখন যেন ঘুমিয়ে গিয়েছিল। তার মানে নিবরাস তাকে এখানে নিয়ে এসেছে। ঘুম ভাঙার পর নিজেকে নিবরাসের এতটা কাছে আবিষ্কার করে নিঃশ্বাসটাও যেন ফেলতে ভুলে গেল শুভ্রতা। মুহূর্তে লাজে রাঙা হলো সে। ছাড়া পাওয়ার জন্য ছটফট করতে লাগলো তার মন। শুভ্রতার নড়াচড়ায় এক পর্যায়ে ঘুম ভেঙে গেল নিবরাসের। ভ্রুকুচকে চোখ মেলল সে। কিছু বলতে চেয়েও শুভ্রতার মুখের দিকে তাকানো মাত্রই থেমে গেল। অধর প্রসারিত হলো তার। শুভ্রতা যদিও চোখ বন্ধ করে ঘুমের ভান ধরে পড়েছিল, তবুও নিবরাস শুভ্রতার মুখ দেখেই বুঝে গেল যে সে জেগে আছে। শুভ্রতার মুখের অবস্থা দেখে বেশ মজা পেল নিবরাস। তাকে আর একটু জ্বালানোর পরিকল্পনা এটাই ফেলল সে। শুভ্রতাকে না ছেড়ে তার দিকে আরও খানিকটা এগিয়ে গেল নিবরাস। নিবরাসের গরম নিঃশ্বাস কানের কাছে আশ্রে পড়ায় দেহ কেঁপে উঠল শুভ্রতার। চোখ মুখ কুচকে ফেলল সে। নিবরাস সেসবে পাত্তা না দিয়ে শুভ্রতার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, গুড মর্নিং মিসেস শুভ্রতা। আমি কিন্তু জানি আপনি ঘুমাচ্ছেন না, ঘুমানোর ভান করছেন। নিবরাসের কথা শ্রবণ হওয়া মাত্র এক লাফে উঠে বসল শুভ্রতা। ঘন ঘন শ্বাস নিতে লাগলো। কিছুটা রিল্যাক্স হওয়ার পর লজ্জা ভুলে চোখ পাকিয়ে নিবরাসের দিকে তাকালো সে। যেন চোখ দিয়ে বুঝিয়ে দিতে চাইল, এক তো তাকে জড়িয়ে ধরা, আবার তাকে লজ্জায় ফেলা। শুভ্রতার চোখের ভাষা যেন বুঝে ফেলল নিবরাস। সে হাসতে হাসতে দুহাত উঁচু করে বলল, আমার কোনো দোষ নেই ম্যাম, আপনি নিজে আমাকে জড়িয়ে ধরেছেন। বউ নিজে থেকে জড়িয়ে ধরেছে, আমি হাজব্যান্ড হয়ে কি তাকে দূরে ঠেলে দিতে পারি? অবশ্যই না। আমি এত খারাপ মানুষ না, বুঝলেন? আপনি ঘুমের মাঝে উষ্ণতার খোঁজে নিজ থেকে এসে আমাকে জড়িয়ে ধরেছিলেন, তাই আমিও জড়িয়ে ধরে আপনাকে উষ্ণতা দিলাম। আপনার তো আমাকে ধন্যবাদ দেওয়া উচিত। নিবরাসের বলা কথাগুলো শুনে দৃষ্টি নত হলো শুভ্রতার। লজ্জায় তার ইচ্ছে হলো মাটি ফাঁক করে সেখানে ঢুকে বসে থাকতে। তার না হয় একটু উল্টে পাল্টে ঘুমানোর অভ্যাস আছে, তাই বলে নিবরাস এভাবে বলবে? শুভ্রতার কোনো মুখ লুকানোর জায়গা পেল না। না পেয়ে বিছানা ছেড়ে দ্রুত উঠে পায়ে ওয়াশরুমে ঢুকে ধুম করে দরজা লাগিয়ে দিল। শুভ্রতাকে এভাবে পালাতে দেখে শব্দ করে হেসে উঠল নিবরাস। বেশ অনেকটা সময় পর ওয়াশরুম থেকে বের হলো শুভ্রতা, কিন্তু পুরো রুম খুঁজেও নিবরাসের দেখা পেল না। নিবরাস রুমে নেই দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। অতঃপর রুমের দরজা আটকে ঝটপট পরনে থাকা লাল শাড়িটা চেঞ্জ করে অন্য একটা শাড়ি পরল। সুন্দর করে মাথায় আঁচল টেনে রুম থেকে বের হলো সে। সোজা উপস্থিত হলো রান্নাঘরে। রান্নাঘরে পৌঁছাতেই তার দেখা হলো নীলিমা এবং মুনিয়ার সাথে। মুনিয়া তখন নাস্তা বানাচ্ছিল, আর নীলিমা তাকে টুকটাক সাহায্য করছিল। শুভ্রতাকে দেখে তার নিকট এগিয়ে আসলো নীলিমা, শুধালো, আরে ভাবি, তুমি রান্নাঘরে কেন আসলে? কিছু লাগবে নাকি তোমার? শুভ্রতা আলতো হেসে জবাব দিল, আরে না, ভাবলাম আজকের নাস্তাটা আমিই বানাই, তাই চলে আসলাম। শুভ্রতার জবাব শুনে মুনিয়া রাত্রেই বলল, রান্না করার জন্য তো এখনো পুরো জীবন পড়ে আছে, তোমাকে তো সব সামলে রাখতে হবে, তাই আপাতত চিল করো, আমি আছি তো, আমরা সব সামলে নিব। শুধু শুধু বসে থাকতে কি ভালো লাগে? এর চেয়ে কিছু করলে সময় তো কেটে যেত। পুনরায় বলে উঠল শুভ্রতা। মুনিয়া ভাবল, অতঃপর হেসে বলল, আচ্ছা ঠিক আছে, কাজ করতে চাও তো, তবে সবার জন্য দুধ চা বানাও। এই বাড়ির প্রায় সবাই মিষ্টি মিষ্টি দুধ চায়ের পাগল, সকাল সকাল এক কাপ চা না হলে ওনাদের চলেই না। মুনিয়ার কথা শেষ হতেই নীলিমা বলে উঠল, আমাদের কথা কি বলছো? তুমি নিজেও তো চা পাগল। মুনিয়া বলে উঠল, ওই আর কি, তুই চুপ থাক, এত কথা বলিস কেন? নীলিমা এবং মুনিয়ার কথোপকথন শুনে হাসল শুভ্রতা। চা বানাতে বানাতেই ওদের সাথে বিভিন্ন রকমের গল্প করতে লাগলো। নীলিমা এবং মুনিয়া এই দুজনকে ভীষণ ভালো লাগলো শুভ্রতার। এই দুটো মানুষ প্রচণ্ড মিশুক স্বভাবের। তার সাথে এত সুন্দর করে কথা বলছে, মনেই হচ্ছে না যে তারা 2 দিনের পরিচিত। বলতে বলতেই রান্নাঘরে প্রবেশ করলো মালিহা।
কিন্তু শুভ্রতাকে দেখে কেমন যেন মুখ অন্ধকার করে ফেলল সে। মুনিয়া মালিহার দিকে তাকিয়ে বলল, আচ্ছা, শুভ্রতা ভাবি বানাচ্ছে আপা। এই তো হয়ে এসেছে প্রায়, কিছুক্ষণের মধ্যে পেয়ে যাবে। মালিহা শুভ্রতাকে দেখেও কেমন যেন না দেখার ভান করে হেঁটে বেরিয়ে গেল রান্নাঘর থেকে। মালিহার এরূপ আচরণে কিছুটা খারাপ লাগলো শুভ্রতার। নীলিমা এটা বুঝতে পারলো হয়তো। সে সান্ত্বনা দিয়ে বলল, কিছু মনে করনি তো ভাবি, বড় আপা আসলে একটু এমনই। আরও একটা ব্যাপার আছে। আসলে বড় আপা চেয়েছিল তার ননদকে ভাইয়ের বউ করতে, কিন্তু ভাই রাজি হয়নি। তোমারকে প্রথম দেখাতেই পছন্দ করে ফেলে, তাই হয়তো আপা একটু বেশি আপসেট। আই হোপ তুমি মন খারাপ করোনি। মিষ্টি হেসে মাথা ঝাঁকিয়ে না বোঝালো শুভ্রতা। অতঃপর সকালের জন্য চা কাপে ঢালায় ব্যস্ত হয়ে পড়ল সে। ওই মেয়ে একটা চরিত্রহীন ঠকবাজ, ওর বাবা মাও ঠকবাজ, আমাদের ঠকাইছে ওরা। তাদের মেয়ের নোংরা চরিত্র লুকায় আমাদের ধরাই দিছে। যদি আমি আর একটু আগে জানতে পারতাম তাহলে জীবনেও এই বিয়ে হইতে দিতাম না। এমন একটা নষ্টা চরিত্রহীন মেয়ে আমার এত ভালো ছেলের কপালে কেন জুটতে হলো? কোন পাপের শাস্তি দিল আল্লাহ আমাদের? তুই চিন্তা করিস না বাপ, আমি একটা ব্যবস্থা করবই। ওই রকম নষ্টা একটা মেয়ের সাথে আমি তোরে ঘর করতে দিব না। চা দিতে শাশুড়ির ঘরেই যাচ্ছিল শুভ্রতা, কিন্তু দরজার কাছাকাছি পৌঁছাতেই শাশুড়ির মুখে তার এবং তার পরিবার সম্পর্কে এমন মন্তব্য শুনে পাজোড়া থেমে গেল। কথাগুলো তার কাছে এতটাই বিষাক্ত ঠেকল যে তার মনে হলো কেউ তার বুকে ছুরি চালিয়েছে, ক্ষতবিক্ষত করে দিয়েছে তার হৃৎপিণ্ড। টুপটাপ চোখ দিয়ে পানি পড়তে লাগলো শুভ্রতার। এই তো গতকালই তো সে নিবরাসের হাতটি ধরল এই ভেবে যে এবার সব ভালো হবে, আর কোনো খারাপ ঘটনা তার জীবনে ঘটবে না। নিবরাসের সাথে সুন্দর একটা জীবন কাটাবে সে। অথচ ভাগ্যের কি নির্মম পরিহাস, বিয়ের পরের দিনই তার সংসার ভাঙার কথা উঠে গেছে, তাও সেই কথা তুলেছে স্বয়ং তার শাশুড়ি। এসব আপনি কি বলছেন আম্মা? আমি ঠিকই বলতেছি বাপ। ওই মেয়ের বাপ মাও তো আমাদের তো তাদের মেয়ের চরিত্র সম্পর্কে কিছুই বলে নাই, সব কিছু গোপন করে তোর গলায় ঝুলাই দিছে। আমাকে তো ওই মেয়ের সম্পর্কে সব কিছু বলল ওদের পাশের বাড়ির একজন। ওই মেয়ে নাকি 8-10 বছর কোনো ছেলের সাথে প্রেম করেছে, কিন্তু ওই ছেলেও ওই মেয়ের বিয়ে করে নাই, কারণ মেয়ের চরিত্রে ঠিক নাই। মা মাহফুজা বেগমের মুখে এইসব কথা শুনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল নিবরাজ। গভীর ভাবনায় নিমজ্জিত হলো। গতকাল বাড়ি ফেরার পর থেকে তার মায়ের অদ্ভুত আচার আচরণ লক্ষ্য করছিল সে। উনি বাড়ি ফেরার পর থেকে একবারও শুভ্রতার আশপাশ ঘেঁষেননি, নিজের রুমে ঢুকে বসেছিলেন। মায়ের এমন ক্রিয়াকলাপ নিবরাজকে কিছুটা ভাবিয়ে তুলেছিল বটে, কিন্তু মাহফুজা বেগম হয়তো ক্লান্ত এই ভেবে বিষয়টা তেমন পাত্তা দেয়নি সে। আমি এক্ষুনি সবার সাথে কথা বলবো, সবার সাথে কথা বলে একটা ব্যবস্থা নিব। ওই মেয়ের বাপ মারেও ডাকবো, তারা কেমনে আমাদের এত বড় ধোঁকা দিল জিগাবো আমি। কতগুলো বলেই রুমের বাহিরে যেতে উদ্যত হলেন মাহফুজা বেগম। মায়ের কথায় ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসলো নিবরাজ। বেশ দ্রুততার সহিত মাহফুজা বেগমকে আটকালো সে। মাহফুজা বেগমের হাত ধরে তাকে বিছানায় বসালো, অতঃপর নিজে ফ্লোরে মায়ের সামনে হাঁটু গেড়ে বসেই কোমল স্বরে বলল, আম্মা, আপনাকে ভুল বোঝানো হয়েছে। মাহফুজা বেগম রাগী কণ্ঠে বলেন, কিসের ভুল বোঝানো হয়েছে? ওই মেয়ে কি বিয়ের আগে প্রেম করে নাই? না করলে ওর প্রতিবেশী বলবে কেন? নিবরাজ পুনরায় কোমলতার সহিত বলে উঠল, আম্মা, এটা সত্যি যে শুভ্রতা 8 বছর একজনের সাথে সম্পর্ক ছিলেন, কিন্তু ওনার চরিত্র ভালো নয় বলে ওই ছেলে ওনাকে ছেড়েছেন, এটা সত্য নয়। বরং ওই ছেলে 8টা বছর শুভ্রতাকে ব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিল হওয়া মাত্রই ওনাকে ছেড়ে দিয়েছে। ওই 8টা বছর শুভ্রতা অনেক স্যাক্রিফাইস করেছেন ওই ছেলের জন্য। ওই ছেলের সাথে যখন উনি সম্পর্কে চান তখন ওই ছেলের কিছুই ছিল না। শুভ্রতা নিজের টিউশনের উপার্জনের টাকা দিয়েই, নিজের ভালো ভালো টিউশনিগুলো দিয়েই এই অভাবের সময় ছেলেটাকে সাহায্য করেছেন। পড়াশোনায় সাহায্য তো করেছেনই, এমনকি চাকরির পড়াশোনায় পর্যন্ত ওই ছেলেকে হেল্প করেছেন। ওনার সাহায্য নিয়ে ভালো জায়গায় চাকরি পেয়েছে ছেলেটা। ওই ছেলে ওনাকে বছরের পর বছর আশ্বাস দিয়ে গেছে যে ভালো একটা চাকরি পেলে ওনাকে বিয়ে করবে। শুভ্রতা বিশ্বাস করে অপেক্ষা করে গেছেন বছরের পর বছর। শেষমেশ ভালো চাকরি তো পেয়েছে ছেলেটা, কিন্তু চাকরি পর পর শুভ্রতাকে আর বিয়ে করেনি। সে বেছে নিয়েছে কোনো এক ধনী পরিবারের মেয়েকে। এতে কি শুভ্রতার কোনো দোষ আছে আম্মা? ওনার সাথেই তো ধোঁকা হয়েছে।
একজনকে বিশ্বাস করে বাজেভাবে ঠকে গেছেন উনি। আচ্ছা আম্মা, সুব্রতার যদি চরিত্র খারাপই হতো তবে কি উনি ওই ছেলের জন্য এত কিছু করতেন? ওই ছেলের জন্য 8টা বছর অপেক্ষা করতেন? এতগুলো কথা বলে থামল নিবরাজ। মাহফুজা বেগমের দিকে তাকিয়ে দেখল উনি একেবারে শান্ত হয়ে বসে আছেন, তবে চোখ মুখ এখনো কঠিন হয়ে আছে ওনার। মিনিট 2 নীরবতা পালনের পর মাহফুজা বেগম দৃষ্টি ফ্লোরে রেখে ছেলেকে উদ্দেশ্য করে শক্ত কণ্ঠে শুধালেন, তার মানে তুমি আগে থেকেই সব জানো? সব জেনে শুনে এমন একটা মেয়েকে বিয়ে করেছো কিনা বিয়ের আগে 8 বছর অন্য ছেলের সাথে প্রেম করেছে? মায়ের প্রশ্ন শোনা মাত্রই নিবরাজ বুঝে গেল মাহফুজা বেগম তার উপরেও এই মুহূর্তে ভীষণ রেগে আছেন। কারণ একমাত্র রেগে থাকলেই উনি নিবরাজকে তুমি বলে সম্বোধন করেন। মায়ের মুখবাণে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল নিবরাজ, অতঃপর জবাব দিল, হ্যাঁ জানি। যেদিন সুব্রতের সাথে প্রথমবার আমার রেস্টুরেন্টে দেখা হয় সেদিনই উনি আমাকে ওনার সম্পর্কে ব্যাপারে জানান, কারণ উনি চাননি আমাকে ধোকার মধ্যে রাখতে। এরপর রফিক আঙ্কেলও আমাকে অনেক কিছু খুলে বলেছেন, আমি মেনে নিয়েছি বিয়ের আগে সম্পর্কে জড়িয়ে সুব্রত একটা ভুল করেছেন। কিন্তু মানুষ মাত্রই তো ভুল আম্মা, মানুষ তো ভুল থেকে শিক্ষা নেয়। তা বলে একটা ভুলের জন্য কি সারা জীবন শাস্তি ভোগ করতে হবে? কেউ যদি একটা ভুল করে তবে কি তার আর ভালো থাকার অধিকার নেই? আম্মা, সুব্রত চরিত্রহীন নন, উনি ভীষণ ভালো একটা মেয়ে, ভীষণ ভালো মনের এবং চরিত্রের একজন মানুষ। উনি বা ওনার পরিবারের উদ্দেশ্য যদি খারাপই হতো তাহলে তারা কি ব্যাপারটা গোপন রাখতো না? আমাদের পক্ষ থেকে মেয়ে পছন্দ হয়েছে জানানোর পর দিনই উনি আমার সাথে সাক্ষাৎ করেছেন, আমাকে সবটা বলেছেন, যাতে আমি ভেবে চিন্তে সিদ্ধান্ত নিই, তারপর বিয়ের কথা আগাই। ওনারা এই সততায় আমাকে মুগ্ধ করেছে। আমি সব জানা সত্ত্বেও আপনাদের সবাইকে বিষয়টা ইচ্ছে করেই জানাইনি, কারণ আমি চাইনি সুব্রতের অতীত নিয়ে কোনো আলাপ আলোচনা হোক। ওনার এই অতীত টেনে ওনাকে কেউ কটু কথা বলুক। এখানে দোষ যদি কারো থেকে থাকে সেটা আমার, কারণ আমি এই ব্যাপারটা গোপন করেছি। এখানে সুব্রত বা ওনার পরিবারের কোনো দোষ নেই। নিবরাজ কিছু সময় বিরতি নিয়ে পুনরায় বলে উঠল, আমি বুঝে শুনে সজ্ঞানে সুব্রতাকে বিয়ে করেছি আম্মা। জীবন থাকতে ওনাকে ছাড়া কথা চিন্তা করব না। কবুল বলার সাথে সাথে নিজেকে নিজে ওয়াদা করেছে, যেভাবে সারা জীবন আব্বাকে দেখেছে আমার আম্মাকে আগলে রাখতে, ঠিক সেভাবেই আমি আমার স্ত্রীকে আগলে রাখব। এই ওয়াদার হেরফের যতদিন শ্বাস চলছে ততদিন হবে না। মাহফুজা বেগম নীরবে সবটা শুনলেন। মিনিট 2 নীরব থেকে শক্ত কণ্ঠে বললেন, এক্ষুনি আমার সামনে থেকে চলে যাও, আর তোমার যা ভালো মনে হয় তাই করো। নিবরাজ মায়ের রাগ বুঝল। সে মায়ের হাত দুটো নিজের হাতে নিয়ে আলতো হেসে বলল, আমি জানি আম্মা আপনি রেগে আছেন, আপনার মনে হচ্ছে আমি ভুল করেছি, কিন্তু আমার বিশ্বাস আপনিও শীঘ্রই বিশ্বাস করতে বাধ্য হবেন যে শুভ্রতাকে বিয়ে করে আমি কোনো ভুল করিনি। উনি আমার জন্য শতভাগ পারফেক্ট। আল্লাহ আমার ভাগ্যে বেস্ট একজনকে লিখে দিয়েছেন। নিবরাজের কথায় মাহফুজা বেগমের মন কিছুটা নরম হলো কিনা বোঝা গেল না। নিবরাজ কিছু সময় নীরব থেকে মায়ের হাতে আলতো করে চুমু খেয়ে বলল, আমি কি মাফ করা চাই না আম্মা? দয়া করে আমার উপর রাগ করে থাকবেন না। আপনি রাগ করে থাকলে আমার অনেক কষ্ট হয়। আমি তো চাই আমার আম্মা সর্বদা আমার প্রতি সন্তুষ্ট থাকুক, সে আমার প্রতি রুষ্ট হোক, এটা তো আমি কখনোই চাই না। আমার এখন কোনো কথা বলতে ইচ্ছা করতেছে না। ব্যাস এতটুকুতেই বললেন মাহফুজা বেগম। অতঃপর মুখটা অন্যদিকে ফিরিয়ে নিলেন উনি। নিবরাজ দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালো। সে জানে তার মা যথেষ্ট বুঝদার একজন মানুষ, কিন্তু উনি আগের দিনের মানুষ, সারা জীবন গ্রামীণ পরিবেশে থেকেছেন। ওনার চিন্তা ভাবনাই অন্যরকম। উনি যে বিয়ের আগের প্রেম ভালোবাসা পছন্দ করেন না সেটা নিবরাজের অজানা নয়। শুভ্রতার 8 বছর অন্য একজনের সাথে সম্পর্ক ছিল জানার পর ওনার এমন রিয়াকশন মোটেও অস্বাভাবিক নয়। আর শুভ্রতার বিরুদ্ধে ওনার মনে কথাগুলোই এমনভাবে ঢোকানো হয়েছে যে উনি চাইলেও শুভ্রতাকে এত সহজে বিশ্বাস করতে পারবেন না। শুভ্রতাকে নিয়ে নেগেটিভ চিন্তাভাবনা মাথায় আসবে, এটাই স্বাভাবিক। তবে নিবরাজের বিশ্বাস শুভ্রতাকে নিয়ে ওনার সমস্ত নেগেটিভ চিন্তাভাবনা শীঘ্রই দূর হবে, কারণ শুভ্রতা মানুষটাই এমন। কথাগুলো ভাবতে ভাবতেই রুম ছেড়ে বেরিয়ে আসলো নিবরাজ, কিন্তু রুমের বাইরে আসতেই তার নজর আটকালো শুভ্রতার উপর। মেয়েটা চায়ের কাপ হাতে কেমন শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। নিবরাজ রুম থেকে বেরোনো মাত্রই নিবরাজের চোখে চোখ রাখলো শুভ্রতা। শুভ্রতার রক্তাভ চোখ জোড়ার অসহায় চাহনি দেখে বুকটা ধক করে উঠল নিবরাজের।
বুঝতে বাকি রইল না শুভ্রতা এতক্ষণ যাবৎ রুমের ভেতরে চলতে থাকা সমস্ত কথোপকথনই শুনেছে। নিবরাজ শুভ্রতাকে উদ্দেশ্য করে কিছু একটা বলতে চাইল, কিন্তু সেখানে আর এক মুহূর্ত দাঁড়ালো না শুভ্রতা। টলমলো পায়ে চায়ের কাপ নিয়ে রান্নাঘরের দিকে ছুটল সে। এই মুখ নিয়ে সে মাহফুজা বেগমের সামনে কিভাবে যাবে? মানুষটা তো তাকে ঘৃণা করে, কত জঘন্য একটা মেয়েই না ভাবে। শুভ্রতা চায়ের কাপ হাতেই রান্নাঘরে প্রবেশ করার পর সেখানে নীলিমাকে দেখতে পেল। সে নীলিমার দিকে চায়ের কাপটা বাড়িয়ে দিয়ে কোনো মতে শ্বাস আটকে বলল, আসলে অন্যদের দিতে দিতে চাটা ঠান্ডা হয়ে গিয়েছিল, তাই নিয়ে এসেছি। তুমি কি একটু চা গরম করে আম্মাকে দিয়ে আসতে পারবে নীলিমা? আমার একটু জরুরি রুমে যাওয়া প্রয়োজন। শুভ্রতার মুখের অবস্থা, আচরণ এবং কথাবার্তা কেমন যেন অস্বাভাবিক ঠেকল নীলিমার কাছে। তবুও কোনো প্রশ্ন করল না সে। জোর করে হেসে বলল, সমস্যা নেই ভাবি, আমি দিয়ে আসবো, তুমি রুমে যেতে পারো। শুভ্রতার এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না, ছুটে চলে আসলো রুমে। দরজা চাপিয়ে দুহাতে মুখ ঢেকে ফুপিয়ে কেঁদে উঠল। প্রায় 10 কি 15 মিনিট বাদে অস্থির চিত্তে নিজের রুমে ফিরল নিবরাজ। সেই সময়ই আসতে চেয়েছিল সে, কিন্তু মুনিয়ার হাজবেন্ড কিছু কথা বলার জন্য ধরে নিয়ে গেল তাকে। তার সাথে কোনো মতেই প্রয়োজনীয় কথা শেষ করেই ঝটপট রুমে এসেছে সে। কিন্তু রুমে ঢুকেই শুভ্রতাকে কাঁদতে দেখে নিবরাজের অস্থির চিত্ত যেন আরও অস্থির হয়ে উঠল। কোনো মতে দরজা চাপিয়ে দ্রুত পায়ে শুভ্রতা নিকট এগিয়ে গেল সে। হাতে অন্য কারোর হাতের স্পর্শ অনুভব করা মাত্রই অশ্রু ভেজা চোখে সামনের ব্যক্তির পানে চাইল শুভ্রতা। নিজের সামনে নিবরাজকে আবিষ্কার করল সে। কেন যেন শুভ্রতার মন জুড়ে একরাশ অভিমানেরা হানা দিল। নিবরাজ তার যেই হাতটা স্পর্শ করেছে সেই হাতটা এক ঝটকায় ছাড়িয়ে নিল সে। দু চোখ দিয়ে এখনো তার অবিরাম ধারায় পানি পড়ছে। নিবরাজ কাতর দৃষ্টিতে তাকিয়ে রইল শুভ্রতার মুখপানে। পুনরায় তার হাতে স্পর্শ করতে চাইল, কিন্তু শুভ্রতা সুযোগ দিল না। দুপা পিছিয়ে গেল। পরক্ষণে শব্দ করে কেঁদে উঠল সে। কোনো মতেই ফোপাতে ফোপাতে বলে উঠল, কেন বিয়ে করলেন আমাকে? কেন করলেন এমনটা? আমি ভুল করেছি, এমন ভুল করেছি যে আমার চরিত্রে দাগ লেগে গেছে। চরিত্রহীন হয়ে গেছি, আমি অপবিত্র হয়ে গেছি। ভুল যেহেতু করেছি, শাস্তিও তবে আমারই প্রাপ্য ছিল। আমার জন্য আপনি কেন শাস্তি পাবেন? কেন আমার জন্য মানুষের কাছে ছোট হবেন? এমনকি আজ আমার কারণে আম্মাও আপনার উপর রেগে গেছেন। সামনে তো আরও দিন বাকি, অন্যরাও জানবে। তারপর সবাই প্রশ্ন করবে, আমার জন্য আপনাকে ছোট করে কথা বলবে, খোঁচা দিবে। আমার জন্য আপনাকে পদে পদে অপমানিত হতে হবে। সেটা আমি কিভাবে সহ্য করব? কেন সব জেনে শুনে আমার মতো একটা মেয়ের সাথে নিজের জীবন জড়ালেন? কেন জড়ালেন? আমার পাস্ট শুনে আমার উপর দয়া দেখিয়েছেন, তাই না? দয়া দেখিয়ে বিয়ে করেছেন। কেন দয়া দেখাতে গেলেন? কেন নিজের সুন্দর জীবনটা আমার মতো একজনের সাথে জড়িয়ে নষ্ট করলেন, যার চরিত্রে দাগ? শুভ্রতার মুখে এইসব কথা সহ্য হলো না নিবরাসের। সে ধূপধাপ 2 কদম এগিয়ে শুভ্রতার হাত চেপে ধরল। শুভ্রতা ছাড়ানোর চেষ্টা করলে এক হাতে শুভ্রতার কোমর আঁকড়ে ধরল নিবরাস। 2 হাতে টেনে নিয়ে আসলো শুভ্রতাকে ঠিক নিজের বুকের কাছটায়। অপর হাতের সাহায্যে শুভ্রতার চোখের পানি মুছে দিল সে। কপালে কপা ঠেকিয়ে অস্থির কণ্ঠে বলল, আপনি অপবিত্র নন শুভ্রতা, আপনি চরিত্রহীন নন, আপনার চরিত্রে কোনো দাগ লাগেনি। আর আপনাকে আমি দয়া দেখিয়ে বিয়ে করিনি শুভ্রতা। যদি কারোর উপর দয়া দেখিয়ে থাকে তবে নিজের উপর দেখিয়েছে। আপনি জানতে চেয়েছিলেন না আমি বিয়েতে কেন রাজি হলাম? তবে তার উত্তরটা আজ দিচ্ছে। প্রথম দেখাতেই আপনার প্রতি অদ্ভুত টান অনুভব করেছে, যাকে কখনো কারোর প্রতি অনুভব করিনি। প্রথম দেখাতে আপনার ব্যক্তিত্বে মুগ্ধ হয়ে গিয়েছে। আপনার সরলতা, আপনার ওই ফ্যাকাশে মুখশ্রী, উদাস চাহনি, বেদনতুর হাসিতে আটকে গিয়েছিলাম আমি। আপনার চোখ দুটো, ওই চোখ দুটোর দিকে তাকিয়ে আমার কেন যেন মনে হচ্ছিল আমি আপনাকে পড়তে পারছি। আপনার কষ্ট, আপনার অনুভূতি অনুভব করতে পারছি। আশ্চর্য হলেও সত্য, আপনার সাথে দেখা হবার পর থেকে আমি এক মুহূর্তের জন্য আপনাকে আমার মন মস্তিষ্ক থেকে বের করতে পারিনি। আমার চিন্তা জুড়ে কেবল আপনার বিচরণ ছিল। জীবনে এতগুলো বসন্ত পার করেছে, কিন্তু এমন অদ্ভুত অনুভূতি আমার আগে কখনো হয়নি। আমি জানি না সে অনুভূতির নাম। যদি সে অনুভূতির নাম মায়া হয়ে থাকে, তবে প্রথম দেখায় আপনার আর আপনার দুটো চোখের মায়ায় আটকে গিয়েছিলাম। যদি সে অনুভূতির নাম হয়ে থাকে প্রেম, তবে বলবো
প্রথম দেখায় সম্পূর্ণ আপনিটার প্রেমে পড়ে গিয়েছিলাম। আমি বুঝে গিয়েছিলাম আমার ভালো থাকার জন্য আপনাকে প্রয়োজন। আপনি সেই মানুষ যাকে এতগুলো বসন্ত যাবৎ খুঁজে বেড়াচ্ছিল আমার চিত্ত। তাই তো এত এত উতলা হয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে আপনাকে ভালোবাসার অধিকারটুকু হাসিল করেছে। আপনার পাস্ট আমার কাছে ম্যাটার করে না শুভ্রতা। আর না সমাজের মানুষ কি বলবে তা নিয়ে আমি চিন্তিত। তাদের কথা আমার কিচ্ছু যায় আসে না। আমার ভালো আমি সবচেয়ে ভালো বলছি, তাই তো আপনাকে আজীবনের জন্য নিজের করে নিয়েছে। কারণ আমার ভালো আপনাতে, অন্য কারোর মাঝে নয়।